আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইটালি থেকে কল্পনা করিম বলছি। আবার আপনাদের মাঝে চলে আসলাম অনেকগুলা প্রশ্নের অ্যান্সার নিয়ে। তো সিজনাল নন সিজনাল বিষয়ে আমি যে কটা ভিডিও বানিয়েছি সেখানে অনেকের অনেক প্রশ্ন আসছে, এমনকি আমাকে ফেসবুকে অনেকে নক করতেছেন অনেকগুলো প্রশ্ন নিয়ে। তো সেখান থেকে কিছু কিছু প্রশ্ন বেছে আপনাদের মাঝে মানে অ্যান্সার দেওয়ার জন্য চলে আসছি। তো বিশেষ করে যেই প্রশ্নগুলো বেশি আসছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সবার প্রথম আমার কথা দিয়েই শুরু করি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি ইতালির কোন শহরে আসছি। আমি হচ্ছে ইতালিতে লা স্পেসিয়াতে আসছি। লা স্পেসিয়া এটা হচ্ছে ইতালির রোম শহর আর ভ্যানিস থেকে মাঝামাঝি জায়গাটা। তো আমি সেই স্থানে আছি। আর হ্যাঁ, দ্বিতীয় একটা প্রশ্ন আমাকে করেছেন যে একটা ভাইয়া, যে আপু এজেন্সিগুলো ভিসা পাবে তথ্যটা কতটুকু নির্ভরযোগ্য? ভাই আমি আপনাকে বলবো যে যদি আপনি এজেন্সির মাধ্যমে যেমন দালালের মাধ্যমে যদি আপনি ভিসাটা অ্যাপ্লাই করেন, তো দালাল যদি সে অন্য মালিক পক্ষ না ধরে তাহলে অবশ্যই সে সে এজেন্সি যে আর কি জমা দিয়েছে তো সেই তো ভিসাটা পাবে, এটা তো সত্য। আর হচ্ছে সে যদি অন্য আরেকজনকে ধরে যে মালিক পক্ষ বা তার কোনো ইসে নাই, তো সে আবার তার কোনো ভিসা জমা দেওয়ার কোনো ওয়ে নাই, তো অন্যজন অবশ্যই সে নিবে, তো সেই ভিসাটা পাবে। মানে আপনি যার কাছ থেকে মানে যার কাছে আপনি অ্যাপ্লাই করছেন তিনি যদি না বুঝেন এগুলা, তো সে আরেকজন ধরবে, সে আবার আরেকজন ধরবে, এমন করে 2-3 ধাপ এখানে চলতেছে। এমন করে ভিসাগুলো জমা দিতেছে অনেকে, আবার অনেকে নিজেদের কৃষি ভিসা যে ইয়াগুলা প্রজেক্টগুলা তাদের কেনা আছে কিছু কিছু বাঙালিদের। তো তারা যদি মনে করেন যে তারা যদি নিজেদের কাজ তো তারা নিজেরাই জমা দিবে, শুধু জাস্ট একটা উকিলের সাহায্য নেবে, তো সেই ভিসাটা আগে পাবেন। তো এটা ধরা যায় যে হ্যাঁ সত্য। তো তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাকে করেছেন আপু রেজাল্ট কবে দেবে? তো রেজাল্টের বিষয়ে ভাই আমি অনেক বলেছি অনেকগুলো ভিডিওতে। রেজাল্ট অলরেডি দিতেছে অনেকেই, মানে যারা আবেদন করেছেন অনেকে ডাক পেয়েছেন, তো অনেকেই অলরেডি কাগজও হাতে পেয়েছেন। কিন্তু আসার ব্যাপারটা হচ্ছে এখন ভাইরাস এই বছর এত বছর পরে এটা আসছে, তো ভাইরাসটাও এই বছরই দুর্ভাগ্য আমাদের। তো এই ভাইরাসটার জন্য আমাদের অনেক লেট হচ্ছে এই ভিসা প্রসেসিংয়ের ব্যাপারগুলো। শুধু ভিসা প্রসেসিং বললে ভুল হবে, পুরো যেমন ধরেন বাংলাদেশ বলেন বা অন্য অন্য কান্ট্রি বলেন, প্রত্যেকটা কান্ট্রিতে যে ভাইরাসের জন্য প্রবলেম হয়েছে সেম ইটালিতে একই অবস্থা। তো ইটালির অবস্থা ধরতে গেলে অন্যান্য দেশের চেয়ে খুবই খারাপ অবস্থা। তো এই জন্য সব কাজ স্লো বন্ধ চলতেছে। আর অলরেডি আমাদের এখানে আবার লকডাউনও পড়ে গেছে, কারণ লন্ডন থেকে যে গত একটা ফ্লাইট আসছিল ওইখান থেকে কিছু লোকের সাথে জনগণের সাথে ভাইরাসটা চলে আসছে লন্ডনে, যে ভাইরাসটা দ্রুত যেটা ছড়ায়। তো ইটালির পরিস্থিতি খুবই খারাপ, আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আর আপনারাও সাবধানে থাকবেন। আর হচ্ছে লকডাউনও পড়ে গেছে, আর এখানে যে অফিসিয়াল কাজ সেগুলো খুব লেট হচ্ছে। আর আর এখন যে কৃষি বিষয় যেটা, এখন তো গরমের সিজন অলরেডি চলে আসছে, মার্চ থেকেই গরমের সিজনটা চলে আসবে, আর এখনই কৃষির কাজগুলো করবে। তো এই সময়টাতে ভাইরাসের প্রকোপ অনেক বেড়ে গেছে। তো এখন সরকার কি সিদ্ধান্ত নেবে কেউই জানে না, কেউই বলতে পারে না। সরকার বুঝে সিদ্ধান্ত নেবে, জনগণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবে। তো এই জন্য পুরোটাই সরকারের উপরে আর ভাইরাসের উপরে, ভাইরাস ভালো হওয়ার উপরে নির্ধারণ করে যে আর হচ্ছে আল্লাহর উপরে। আর আল্লাহ যদি চান তাহলে সব ওকে হয়ে যাবে। আল্লাহ যদি রহমত দান করেন আমাদের, আল্লাহ মালিক, দোয়া করি যে আল্লাহ যাতে সবাইকে হেফাজতে রাখেন আর সবার নেক মনের আশা পূরণ করেন। আর একটা প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন,
সানাতোরিয়া নিয়ে কিছু কথা বলেন। হ্যাঁ, আমি বলবো সানাতোরিয়া নিয়ে কি বলবো, যে আমি যতটুকু জানি, যতটুকু আমি শুনেছি, সানাতোরিয়াটা হচ্ছে যারা যারা ইটালিতে অলরেডি আছেন, তারা যারা জমা দিয়েছেন অনেকেই বাদ পড়ে গেছেন কিছু কিছু ভুলের কারণে, কিছু কিছু মালিকের ভুল, আবার হচ্ছে কিছু কিছু ডকুমেন্ট, কাগজ, যেগুলা আপনাদের কথা, সরি, যেগুলো আপনাদের কাগজগুলা, যে কিছু কিছু লেখা, তারপর হচ্ছে নাম বা অন্যান্য ভুল, তারপর হচ্ছে আপনাদের যেখানে আপনারা আগে কাজ করতেন সেখানে কাজের কন্ট্রাক্টটা কাটে নাই, এই জন্য অনেকের বাদ পড়ে গেছে। কেন কাটে নাই? তো অলরেডি কাজ করতেছেন, তো এখানে আবার কি জন্য জমা দিবেন, মানে এরকম অনেক প্রশ্ন, অনেকভাবেই সানাতোরিয়া বাদ পড়ে গেছে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে এত বছর অপেক্ষার পরে সানাতোরিয়ার যারা জমা দিয়েছিলেন তারা, অনেকেরই আশা ছিল যে পাবেন, আবার অনেকেই পাচ্ছেন অলরেডি। অনেকে কাগজ, যারা দোমানদা, সরি দোমান, যারা যারা আর কি কাগজ জমা দিয়েছেন, তো তারা অলরেডি অনেকেই কাগজটা হাতে পেয়েছেন, ডাক পেয়েছেন, তারা অফিসে যাবেন। হয়তো বা ভাইরাসের এইসব জন্য একটু লেট হবে, কিন্তু অনেকেই কাগজ পেয়েছেন, এটা শুনে খুব ভালো লাগছে। আবার অনেকেই পান নাই, তো এটা খুবই খারাপ লেগেছে। আমারই একটা খুবই ঘনিষ্ঠ ভাইয়া, সে জমা দিয়েছিলেন ইসে সানাতোরিয়াটা। তো সে, তার কাছে আমি যতটুকু আমি শুনলাম, সে যে জমা দিয়েছেন যে মালিকের মাধ্যমে, তার কাছে ডাক এসেছিল। ডাক আসার পরে সে জানতে পেরেছে, ওকে ইসের মাধ্যমে ওইখানে অফিসিয়াল থেকে জানাইছে যে তুমি যে দোকানে কাজ করতে, সেই দোকানে তো অলরেডি তোমার কন্ট্রাক্ট আছে, তো এটা কাটে নাই, তো এটার জন্য তোমার এটা হবে না, এরকম বলছে। তো তাকে আবার উকিল ধরার জন্য বলছে, তো সে অলরেডি উকিল ধরেছে। তো এখনো তারপরে রেজাল্ট আর জানে না তারটা কি হবে। আল্লাহর রহমতে, যদি আল্লাহর রহমত করে তাহলে জুন জুলাইতে হয়তো বা সে পেতে পারে, ডাক পেতে পারে। তো আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন, খুবই ভালো ভাইটা। আরেকটা ভাইয়া আছেন, সে জমা দিয়েছেন, তারটা কোনো ঝামেলা হয় নাই, কিন্তু তার যে, সরি, তার যে কাগজটা জমা দিয়েছিলেন, যে 5 থেকে 6 হাজার ইউরো নেবে বলেছিল, কিন্তু অলরেডি তার 6 থেকে 8 হাজার ইউরো চলে গেছে। আর সে আশা রাখতেছে যে তারও জুন জুলাইতে হয়ে যাবে। তো সানাতোরিয়ার বিষয়টা এই এতটুকুই আমার বলার ছিল। আর যারা পাবেন না তারা মন খারাপ করবেন না, এটা হচ্ছে একদমই ভাগ্য, একটা সুযোগ এসেছিল বাঙালিদের, যারা অনেক কষ্ট করতেছে প্রবাসে, তাদের জন্য অনেক বড় একটা সুযোগ এসেছিল। সেটার মধ্যে যদি না হয় খুব খারাপ লাগে সবার। দোয়া করি আল্লাহ যাতে সবাইকে করে, সবাইয়ের জন্য আল্লাহ হেল্প করে, আল্লাহ আল্লাহ যেন সবাইকে হেল্প করে এই কাগজটা হওয়ার জন্য। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আর একটা প্রশ্ন হচ্ছে, আপু তুমি আমার ভিসার কাজটা করো। একটা ভাইয়া আমাকে বলেছেন, এই প্রশ্নটা একটা ভাইয়া না, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন, আপু আমার ভিসার কাজগুলো আপনি করেন। আমি তাদেরকে বলবো, মানে হাস্যকর ব্যাপার না, কারণ হচ্ছে আমি ভিসা নিয়ে কোনো কাজ করি না, আমি শুধু এগুলা সম্বন্ধে তথ্য দিচ্ছিলাম। কারণ হচ্ছে আমার আত্মীয় স্বজন আরও কয়েকজন, যারা আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, ফেসবুকে অ্যাড ছিলেন যারা, অনেকের অনেক প্রশ্ন আসছিল। তো আমি সবার অ্যান্সার একসাথে আমি দিতে পারতেছিলাম না, তাদেরকে সময় দিতে পারতেছিলাম না, এই জন্য আমি ভিডিওটা করেছিলাম। এই ভিসার ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি ইউটিউবে আসছিলাম। জাস্ট এতটুকুর জন্যই আমি তথ্যগুলো দিচ্ছিলাম। তো এর বেশি আমার জানা নেই, তা আমার যতটুকু তথ্য ওই অনুযায়ী আমি আপনাদেরকে দিচ্ছি। আর এখানে আনার ব্যাপারটা হচ্ছে, যদি আপনারা কখনো আসতে চান, যে আপনারা এখানে আসবেন কাজ করুন, তাহলে যদি আমার কখনো কোনো পরিচিত ভালো কোনো এজেন্সি পাই, তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করবো সেই বিষয়ে। কিন্তু আমাকে মাফ করবেন, আমি ভিসার ব্যাপারে আমি কখনো কোনো কাজ করিনি, আর এইটা আমি জানি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরের প্রশ্নটা আমি চলে যাচ্ছি। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, কোথায় জমা দিতে হবে ভিসার জন্য, আর অ্যাপ্লিকেশন করতে হবে কোথায়? এটা হচ্ছে ভাইয়া, আপুরা, আমি বলেছিলাম আগেও কয়েকটা ভিডিওতে আমি বলেছি, এটা আপনারা জমা দিতে পারবেন না নিজে থেকে, এটা হচ্ছে এজেন্সি ধরতে হবে, বাঙালি দালালদের মাধ্যমে যারা এখানে
কাজ করতেছেন, অফিসিয়াল কাজ করতেছেন, যাদের প্রজেক্ট আছে কৃষি ভিসা বা সিজনাল নন সিজনাল ভিসাতে যারা জমা দিয়েছেন তারা প্রজেক্টে কাজ করেন, তারপর কোম্পানিতে কাজ করেন, রেস্টুরেন্ট না সরি, বড় বড় 5 স্টার 3 স্টার হোটেল এগুলোতে কাজ করেন। তো তাদের সাথে লিঙ্ক অবশ্যই আছে, যারা দালাল এজেন্সি তারা হচ্ছে এই কাজগুলো করেন, তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে। তাদের মাধ্যমেই আপনি জমা দিতে পারবেন। তো তারা যদি হেল্প করে, আপনার আত্মীয় স্বজন রিলেটেড যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন, যদি এরকম কেউ থাকে তাহলে অবশ্যই আপনি তাদের সাথে জমা দিতে পারেন। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। আর একটা প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেছেন এটা, ইতালিতে পরিস্থিতি এখন কেমন? ইতালির পরিস্থিতি এখন বলতে গেলে খুবই ভয়াবহ, খুবই খারাপ পরিস্থিতি। এতদিন মানে একদমই এলো জোনে চলে আসছিল, মানে জোন হিসাবটা আমি বলি এখানে। ইতালি যারা ভাইরাস নিয়ে যারা কাজ করতেছেন, যে যারা মানে তথ্য দিচ্ছেন বা মোকাবেলার জন্য আমাদের সরকার যারা হেল্প করতেছেন, তারা সবাই জোন সিস্টেম করছে। তো জোন সিস্টেম বলতে হচ্ছে 4টা ভাগে বিভক্ত করেছেন: রেড জোন, অরেঞ্জ জোন, ইয়েলো জোন, হোয়াইট জোন। এই জোনগুলা মানে একটা হচ্ছে লাল রঙের এলাকা, একটা কমলা রঙের এলাকা, একটা হলুদ রঙের এলাকা, আর একটা হচ্ছে সাদা রঙের এলাকা। তো যেখানে লাল এলাকা সেখানে হচ্ছে ভাইরাসের পরিমাণ খুব খুব বেশি, এটা হচ্ছে লাল। আর যেখানে হচ্ছে কমলা কালারটা সেখানে হচ্ছে খুব বেশি না আবার খুব কমও না, মানে মিলে ঝিলে ওই এলাকাটা। আর যেটা হলুদ জোন সেটা হচ্ছে অনেকটাই কম, সেই এলাকাটায় ভাইরাস অনেকটাই কম। তা আমাদের অলরেডি হলুদ জোনে চলে আসছিল আমাদের এলাকাটা, কিন্তু এখন আবার জানি না কি হয়, দোয়া রাখবেন আমাদের জন্য। আরেকটা হচ্ছে সাদা জোন, যেখানে ভাইরাস বলতে গেলে নাই, মানে একদমই নাই ওই এলাকাটায়। তো সাদা জোনটা সেটা হচ্ছে নতুন যুক্ত হয়েছে, কারণ ভাইরাস অনেকটাই মুক্ত হয়েছিল, এই জন্য এই এলাকাটায় ভাইরাস ছিল না। কিন্তু এখন আবার ইদানিং এই লন্ডন থেকে এসে ফ্লাইটে আসার পর থেকে অবস্থা খুবই খারাপ। তো সরকারিভাবে অনেক স্কুল, বাচ্চাদের স্কুল বন্ধ করে দিয়েছে। আর আমি অনেক ভাবিদের কাছে শুনেছি, বা অনেক বাচ্চাদের যারা মা তাদের কাছে অনেকের কাছে শুনেছি, অনেক ভিন্ন ভিন্ন এলাকায় স্কুল অলরেডি বন্ধ করে দিয়েছে। আর কিছু কিছু এলাকায় বাচ্চাদের খুবই প্রবলেম হয়ে গেছে। এই ভাইরাসটা নাকি খুব প্রবলেম করতেছে, বাচ্চাদের উপর এফেক্ট করতেছে। এই জিনিসটা নিয়ে আমি খুবই ভয় পাইতেছি আমার বাচ্চাটাকে নিয়ে। সবাই আমাদের সবার ইতালিতে যারা আছেন তাদের জন্য, সবার জন্য দোয়া কামনা করতেছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সব বাচ্চাদের, সব মায়েদের, সব বাবাদের, মানে সবাইকে আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের রহমত দান করেন, এই ভাইরাস থেকে মুক্তি দান করেন। তো সেই দোয়া চাচ্ছি। আর ইটালির পরিস্থিতি আর কি বলবো ভাই, খুবই খারাপ অবস্থায় আছি আমরা, দোয়া রাখবেন আমাদের জন্য। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, 2021-এ কি 8 নম্বর প্রশ্ন, 2021 সালে কি আবার ভিসা জমা দিতে পারবেন কি না, এই বিষয়ে কিছু বলেন। হ্যাঁ অবশ্যই, 2021 সালে যদি সরকার এসে আবার ডিক্লার দেয় যে হ্যাঁ আমরা নিব, এখানে ইটালিতে লোক আনবো, তাহলে তো অবশ্যই হবে। কিন্তু আমার ব্যক্তিগত একটা মতামত হচ্ছে 2020-এ যেই যারা জমা দিয়েছেন তারা পাবেন, কবে পাবেন, আদৌ পাবেন কিনা, ভাইরাসের যে অবস্থা দেখতেছি আমরা, কাজ চলতেছে না, এরকম একটা অবস্থা। তো 2021 সালে সে 20-এরটাই হবে কিনা জানি না, আর কবে হবে সেটাই জানি না। তো 21 সালে কি হবে কারোই জানা নাই। তো সেটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের, ভুল তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্ত এসে করতে চাই না। তো আশা থাকা ভালো, কিন্তু আশার মাঝখানে যদি কোনো কিছু নষ্ট হয় স্বপ্ন, তো নিরাশ হবেন না, আশা রাখবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কি না দেন, আল্লাহ অবশ্যই সব কিছুই দেন মন থেকে চাইলে। তারপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, অনেকের সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে যেটা, ও আচ্ছা,
অনেকের প্রশ্ন আসছে এটা যে ইউটিউবার নাকি ভুল ভুল তথ্য দিচ্ছেন ভিউ পাওয়ার জন্য, মিথ্যা তথ্য দিচ্ছেন। নুলুস্তা অনেকেই নাকি পেয়েছেন, আবার অনেকেই বলতেছেন পাননি। এটা নিয়ে কিছু বলেন আপু। তো অনেকেরই প্রশ্নটা আসছে, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইউটিউবারদের নিয়ে আমি কি বলবো, আমি নিজেও এখন অলরেডি একটা ইউটিউবার। তো তাদের কথা নিয়ে বলবো যে সবাই খারাপ না। আর ইউটিউবাররা একদমই মিথ্যা কথা বলে, সেটাও সত্য না। আবার কিছু কিছু ইউটিউবার যে অলরেডি সত্য কথা বলে তাও না। খারাপ ভালো মিলিয়েই দুনিয়া। তো আপনাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে। আমি বলবো একটা ইউটিউবারের কথা, মানে আমি যে তথ্যগুলা দিচ্ছি সেগুলাই সত্য ভেবে নেবেন তা না। আপনারা একটা দুইটা তিনটা পাঁচটা 10টা ইউটিউবারদের কথা শুনবেন যারা অলরেডি নিউজ এই ভিসা সম্বন্ধে আপনাদের জানাচ্ছে, হেল্প করতেছে, তথ্য দিচ্ছে। তো সেগুলা 5-6 জনেরটা শুনবেন বা 10-12 জনেরটা শুনবেন। শোনার পরে যেই তথ্যটা আপনাদের মনে হবে যে হ্যাঁ হয়তো বা এটা রাইট, আপনাদের বিবেচনা থেকে চিন্তা করে বুঝবেন যে হ্যাঁ অলরেডি যে এটা রাইট বলতেছে, তো সেটাকে আপনারা রাইট ভাববেন। তো 10 জনের মধ্যে যদি 8 জন যেটা বলে যে হ্যাঁ এটা বলতেছে, তো সেটা আপনার রাইট নেবেন, আর 2 জনের কথাটা বাদ দিয়ে দেবেন। এটা হচ্ছে একটা সহজ বুদ্ধি। আরেকটা কথা হচ্ছে যে কিছু বলতেছে যে নলুস্তা হয়েছে, আবার বলতেছে নলুস্তা হয়নি। এই তথ্যটার কথা বলবো যে নলুস্তা, হ্যাঁ নলুস্তা অনেকেই পেয়েছেন পেয়েছেন আবার অনেকেই বলতেছেন যে নলুস্তার ব্যাপারটা নাকি মিথ্যা, বলতেছেন না মিথ্যা না। এটা আমি নিজে আমার পরিচিত রিলেটেড অনেকেই পেয়েছেন নলুস্তা। আবার হচ্ছে আবার যারা আবেদন করেছেন তারা ডাক পেয়েছেন যে কিভাবে কি করতে হবে, কাগজপত্র অনেকেরই কাগজপত্র অলরেডি হাতে এসেছে। কিন্তু সেখান থেকে কাগজপত্রগুলো যে আসলে জেনুইন সত্য কিনা, বা বাংলাদেশের দালালরা তো বুঝেনি, কত কাহিনী করে, তো তারা ভুল বা মিথ্যা নুলুস্ত বের করতে পারে, কাগজপত্র মিথ্যাও হইতে পারে বের হয়েছে। তো সেটা যাচাই করার দায়িত্ব একমাত্র আপনাদের যারা জমা দিয়েছেন। কিন্তু নুলুস্তা অলরেডি অনেকে পেয়েছেন, অনেক অনেক শহরে পেয়েছেন। আর অনেকে বলতেছেন যে আমি জমা দিয়েছি কিন্তু আমার নুলুস্তা তো এখনো পেলাম না। তো ভাইয়া তাদের ব্যাপারে আমি বলবো যে যারা জমা দিয়েছেন তাদের মধ্যে সবাই পেয়ে যাবেন তা না। আর যারা অলরেডি নুলুস্তা পেয়েছেন, যে তারা বা আবেদন করেছেন, ডাক পেয়েছেন, তাদেরটাও যে অলরেডি হয়ে যাবে সেটাও নিশ্চিত না। কারণ সেখানে ইটালির যে কাজ করে যারা এইসব ব্যাপারে, তারা খুব খুঁত ধরে। এখানে সামান্য বিন্দু পরিমাণ যদি আপনাদের ভুল হয়, যে নামের অক্ষর বা নামের মাঝখানে একটা বিন্দু পরিমাণ পয়েন্ট ভুল হয়, বা আপনার নাম যেমন ধরেন আমার নামটা কল্পনা, তা আমার নাম হচ্ছে KALPONA না, মানে কল্পনা। তো এই নামটার মধ্যে যদি সামান্য এর পরে যদি ও হতো, কল মানে KAO, না সরি KOL, তো এটাও যদি হতো, আর আমার অন্য অন্য ডকুমেন্টে যদি হতো, মানে সামান্য ও আর এর কারণে যদি একটু সামান্য ভুল হতো, তাহলে আমার কাগজটা পুরোটাই বাদ হয়ে যেত। আমাদের ফ্যামিলি ভিসাই এরকম কঠিন। তো এই সিজনাল নন সিজনাল ভিসা যারা জমা দিয়েছেন তাদের তো আরও কঠিন করবে। তো এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন যে ভুল হওয়া যাবে না, ভুল একদমই হওয়া যাবে না। যে কোনো কাগজ একটা ইম্পর্টেন্ট বিষয়, যে কোনো কাগজ আপনারা করবেন, যেমন ধরেন পাসপোর্ট করবেন, জন্ম নিবন্ধন করবেন, যখন আপনারা সব সময় খেয়াল রাখবেন যে এই কাগজগুলো আপনাদের সুন্দর মতো মানে একটা যাতে ভুল না হয় সেভাবে আপনারা খেয়াল রাখবেন। এই ভুল হলে আপনাদের অবস্থা খারাপ, কাগজটা হবে না। খুব সাবধানে এই ব্যাপারটা নিয়ে। তো এটাই বলা ছিল। আর একটা কথা হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ইতালি আসলে কি পর্তুগালের কাগজটা করতে পারবো কিনা সেখানে যাওয়ার পরে? এই প্রশ্নটা হচ্ছে অনেকেরই, হ্যাঁ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইটালি সিজনাল নন সিজনাল ভিসাতে যারা আসেন, যারা নন সিজনাল তারা তো এখানে অলরেডি কাগজ পেয়ে যাবেন। যারা সিজনাল ভিসাতে আসবেন, অনেকে চাইবে অন্য দেশে চলে যেতে, কারণ আগেও হয়েছে এরকম। কিন্তু আমার মতে, বুদ্ধি মতে আপনারা কখনোই এটা করবেন না।
ইতালি সরকার যেভাবে যেভাবে করেছেন বলেছেন নিয়মগুলা, আপনারা সেই নিয়মগুলা পালন করেন দয়া করে, আমার রিকোয়েস্ট। আমরা দেশি মানুষ হিসেবে আমি এটা রিকোয়েস্ট করি। তারপরে হচ্ছে আপনাদের বুদ্ধি, আপনাদের জ্ঞান অনুযায়ী আপনারা করবেন। তো তাদের কথা আমি বলবো যে আসার পরে, হ্যাঁ আপনাদের তো অলরেডি 6 মাসের ভিসা নিয়েই আসতেছেন, তো 6 মাসের ভিসা নিয়ে আসতেছেন, আপনি অনায়াসে যেতে পারবেন ইউরোপের যে কোনো কান্ট্রিতে, ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন, কিন্তু সেটা একদমই অবৈধ। আপনি গিয়ে চলে আসতে হবে, 6 মাসের মধ্যে আপনি বাংলাদেশে রিটার্ন করতে হবে, ব্যাক করতে হবে। তো এর মধ্যে যদি আপনি পর্তুগালে যান, পর্তুগালের কাগজটা খুবই সহজ, নিয়ম রোলগুলো যেগুলো আছে ওগুলো যদি মানেন তাহলে অবশ্যই আপনারা কাগজটা করতে পারবেন। তারপরের প্রশ্নটা হচ্ছে কাজের অবস্থা এখন কেমন ইটালিতে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে কাজের অবস্থা কেমন। অনেকেই জানতে চেয়েছেন, আমাদের আত্মীয় স্বজনরা অনেকেই বলেছেন ইটালির পরিস্থিতি সম্বন্ধে বলো, কাজ কেমন অবস্থা, অনেকেই জানতে চেয়েছেন এটা। তো এটা সম্বন্ধে আমি বলবো, শুরু করি বলি, যাদের কাজ আছে তারা তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, কিন্তু যাদের কাজ নেই তারা যে কি অবস্থায় আছেন তাদের কথা যদি বলি শেষ করার মতো না, এত কষ্ট হচ্ছে তাদের। এই যে মানুষ যে বলেন যে ইতালি থেকে ভাইরাসগুলো বাংলাদেশে চলে আসছে, কেন ইতালিয়ানরা চলে আসলো বাংলাদেশ, বাঙালি এসে আমাদের ধ্বংস করলো, এরকম বললেন, তখনও আমি কথা বলতে চাইছিলাম, বলি নাই। কিন্তু আজ যেহেতু একটা প্রশ্ন করেছেন সেই অনুযায়ী আজকে আমি দুঃখের কথাটা বলি, ছোট করেই বলি, কিছু মনে করবেন না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাও বলাটা দরকার, এই জন্য বলতেছি, কিছু মনে কষ্ট নেবেন না। যারা ইটালি প্রবাসীদের নিয়ে কটাক্ষ করে কথা বলেছেন তাদেরকে আমি বলি, এখানে একটা মানুষের খরচ কত লাগে আপনাদের ধারণা নেই। আর যাদের ধারণা আছে তারা কখনো এই কথাটা বলতে পারতেন না যে কেন আমাদের দেশে আবার আইসা ভাইরাসটা ছড়ালো। ইতালির লোক যদি, ইতালিতে যারা বাঙালি প্রবাসী তারা যদি নাও যেত, অন্যান্য দেশ ছড়াই এসেছে পুরো পৃথিবী, সেখান থেকেও তো বাংলাদেশে ছড়াইতে পারতো, তাই না? তো ভাগ্য খারাপ যে ইতালির মানুষ গেছে, ইতালিতে বকাটা বেশি খেয়েছে। তা আমরা যাইনি, যারা চায় না তাদের কথাটা বলি না, কিন্তু যারা গিয়েছেন তারা তো বোকা রাজ্যে বাস করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বোকার চেয়ে বলে তারা তারা একদম অসহায় হয়ে গেছিল। তাদের খরচ কত টাকা প্রতি মান্থলি, যদি তার একদমই খরচ না হয় তারপরেও তার 30,000 টাকা খরচ। আর সে লোকটার যারা দিন আনে দিন খায়, যেমন ধরেন আজকে কাজ করলো, আজকে তাদের খাবার, তারপরে আর কাজ নেই, এখানে যে খরচ তাদের কথা ভাবলে অনেক কষ্ট লাগে। ইতালি বড় একটা দেশ, কিন্তু কাজ বলতে গেলে যাদের আছে, যারা কাজ জানে তাদের তো কাজ আছে আলহামদুলিল্লাহ, যাদের কাজ নেই তারা খুবই কষ্ট আছেন, অনেক কষ্টে আছেন। যেই লোকগুলা চলে গেছেন তারা না পেরে গেছেন যে এখানে কি খাবে, কে খাওয়াবে 2 বেলা। এখানে যদি আজকে আপনার বাবা যদি বাবার ছেলেটাকে নিয়ে আসে, সেই ছেলেটাকেও কামাই করে খেতে হবে, বুঝছেন? এখানে কেউ কাউকে খাওয়ায় না। আর এখানে খুব অল্প টাকাতেই হয়ে যায় না, এখানে অনেক খরচ, অনেক অনেক খরচ। বাবাও ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না, মেয়ে মাকে মানে চেনে না, এরকম একটা অবস্থা। মানে যার যার কাজ করতেই হবে, আর উপায় নেই, এটা না করে উপায় নাই। কারণ একজনের আন্ডারে থেকে 5-6 জন খাবে এটা সম্ভব না এই দেশে, 2-3 জন এটা ঠিক আছে, কিন্তু এর চেয়ে বেশি সম্ভব না। তো এই জন্য তাদেরটা বলি যে তারা যারা কাজ নাই তাদের খুবই পরিস্থিতি খারাপ ছিল, তারা না পেরে দেশে এসছে, না পেরে। তাদেরকে নিয়ে কিভাবে কথাগুলো বলেছেন খুবই খারাপ লাগছে সেই বিষয়গুলা। যাই হোক, আল্লাহ সবাই হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। কাউকে নিয়ে কথা বলার আগে, কটাক্ষ করে কথা বলার আগে অবশ্যই তাদের সম্বন্ধে জেনে নেবেন যে কেন তারা এরকম কাজটা করেছে। তো এই বিষয়গুলো জানার পরে আপনারা ভালো একটা কথা বলবেন, তো কাউকে কষ্ট দিয়ে কখনো কথা বলবেন না, এটা আশা রাখি। আর পরের প্রশ্নটা হচ্ছে যে যারা জমা দিয়েছেন তারা আসতে পারবে তো, নলস্তা যারা পেয়েছেন, যারা আর কি জমা দিয়েছেন তারা আদৌ আসতে পারবেন কি না সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন।
এটা হ্যাঁ, এটা কিভাবে এখন আমি বলবো ভাই আপুরা যারা জমা দিয়েছেন, দোয়া রাখি যে আল্লাহর রহমতে যাতে আল্লাহ রহমত দান করেন, যে আপনারা যারা জমা দিয়েছেন বা যারা নুরুস্তা পেয়েছেন, ডাক পেয়েছেন, তাদের কাজগুলো যাতে দ্রুত হয়ে যায়। অনেক অনেক দোয়া করি যেন আল্লাহ আপনাদের নেক আশা পূরণ করেন। তো এটা এখন শিওর বলা যাচ্ছে না যে আপনারা আসলেই আসতে পারবেন কিনা, কারণ ভাইরাসের এখানে যে অবস্থা দেখতেছি মনে হয় না এটা খুব তাড়াতাড়ি কমে যাবে। তারপরও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে জুন জুলাইতে নাকি ভ্যাকসিনটা দেওয়ার পরপরই সবাই ভ্যাকসিনটা পেয়ে যাবে জুন জুলাইতে। তখন নাকি পরিস্থিতি খুবই নর্মালে চলে আসবে, তখন একটা আশা রাখা যায়। কিন্তু আমি শিওর এখনও জানি না, যদি নিউজে বা পত্রিকা আমরা জানতে পারি তো সঠিক তথ্যটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই বিষয়টা নিয়ে দোয়া রাখি আপনাদের সবার জন্য। তো আজকে ভিডিওটা খুব খুব বড় হয়ে গেল, সবার অনেকগুলো প্রশ্ন ছিল, তো এই প্রশ্নগুলো নিয়ে আজকে কথা বললাম। আর যদি কোনো ভুল হয় এই অ্যান্সারের মধ্যে, উত্তর দেওয়ার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক চেষ্টা করি আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার জন্য। ভুল না, মানুষেরই ভুল হতে পারে, স্বাভাবিক, কিন্তু এটা খারাপভাবে নেবেন না, ভুলটা শুধরাই দেবেন আপনারা কমেন্টের মাধ্যমে। অবশ্যই আমি এটা শুধরে নিব। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো। আর হচ্ছে গেম যে প্রশ্নগুলো যদি আবার কখনো কোনো থাকে অবশ্যই কমেন্ট করবেন, একটু দেরি হলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি পরবর্তীতে আবার আপনাদের কমেন্টের উত্তর যদি আমি সঠিক তথ্য পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।